আজকের গল্প হানিমুন। কলমে মৌসুমী প্রামাণিক। অষ্টমঙ্গলা সেরে পরের দিনই সুগত অতসীকে নিয়ে দুন এক্সপ্রেসে চড়ে বসল। মুসৌরিতে 1 সপ্তাহের জন্য থাকবে তারা। হানিমুন ডেস্টিনেশন বিয়ের আগেই স্থির করা ছিল। বিয়ের 2 দিন আগে আত্মীয় স্বজন ভাই বোনেরা সব এসে পড়েছিল। আইবুড়ো ভাতের দিন তো হাসি আড্ডা গানে জমে উঠেছিল আসর। সুগতও খুব খুশি ছিল বিয়ে নিয়ে। প্রথম দিকে যথেষ্ট খুঁতখুঁতানি ছিল তার, তবে বাবা ও কাকারা তার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করে এনেছিলেন। অতসীদেরও মধ্যবিত্ত পরিবার, আত্মীয় স্বজন, হই হুল্লোড় এসবের মধ্যেই বড় হয়েছে সে। পল সায়েন্সে MA করে বিএড করছিল। সুগতর কোনো আপত্তি নেই যদি তার বউ স্কুলে চাকরি করে। সেও নিজে একটি কলেজে ফুল টাইম আর অন্য 2টি কলেজে পার্ট টাইম লেকচারার। তাছাড়া বাড়ির 1 তলায় তার কোচিং সেন্টারে ভিড় লেগেই আছে। সায়েন্সের টিচার সুগততা বা সুগত স্যারকে ওই এলাকায় কে না চেনে। বিয়ে উপলক্ষে খুশির হাওয়া বইছিল বাড়িতে, কিন্তু ফুলসজ্জার পরের দিনই হঠাৎ করে কেন যেন সুগত এত গম্ভীর হয়ে গেল। অতসীর মুখে হাসি তো সেই বিয়ের দিন থেকেই ছিল না। সুগতর মা মনোরমা ভেবেছিলেন যে বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই হয়তো মনোকষ্টে ভুগছে, কিন্তু এখন কেমন যেন অন্যরকম ঠেকছে। ফুলসজ্জার পরের দিন সকাল সকাল চায়ের কাপে ব্যালকনিতে দাঁড়িয়ে সুগত ব্যাক ব্রাশ করা চুলের ভেতরে হাত চালাচ্ছিল অন্যমনস্কভাবে। মনোরমা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কি এ বিয়েতে সুখী হসনি? কি যা তা বলছো মা, এখনই এসব কথা না বললেই নয়। বিরক্ত সুগত নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। মা ভাবেন তার শান্ত সুশীল স্বভাবের ছেলেটার 2 দিনে কি হাল হয়েছে। আর দেরি না করে স্বামীকে বলেই ফেললেন তিনি। পই পই করে বললুম, ছেলের পছন্দ অপছন্দ না জেনে বিয়ে দিও না। ছেলে আমার বিয়ে করতে চাইছে না, তাতে কি? অনেকেই তো আজকাল দেরি করে বিয়ে করে, এখন হলো তো। কি যে সর্বনাশ হলো তা কে জানে। কি হয়েছেটা কি বলবে? সকাল সকাল এত ভূমিকা করছো কেন? খুলে বলো দেখি। ছেলে আমার সুখী হয়নি, অতসীকে ওর পছন্দ হয়নি। ও কি এসব কথা বলছে নাকি তোমাকে? ও কি মুখ ফুটে বলার ছেলে? অন্য ধারার মানুষ আমার সুগত। বুক ফাটবে তবু মুখ ফাটবে না। আমি দেখে বুঝেছি, ওরা কাল রাতে আলাদা শুয়েছিল। ও এই ব্যাপার? হো হো করে হেসে উঠলেন সুবন্ধু। আরে হানিমুন থেকে ফিরে এলে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। হলেই বাপু, হলেই ভালো। আমার বাপু অত জ্বালাস হয় না। মুসৌরিতে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হলো। টাউনের অনেক আগেই গাড়ি থেকে নামতে বাধ্য হলো তারা। প্রচুর স্নোফল হয়েছে। অন্ততপক্ষে 5 কিলোমিটার পথ হেঁটে উঠলে তবেই তাদের হোটেলে পৌঁছানো সম্ভব। অতসী হিলতলা জুতো পরেছিল। বরফের মধ্যে বারবার তার পা গেঁথে যাচ্ছিল। তার ওপর 2 পায়ের মোজা ভিজে সপসপে হয়ে গেল। আর হাঁটতে পারছিল না সে। সুগত তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল খানিকটা পথ, কিন্তু এবার অতসী হার মানল। আর পারছি না, আমি পারছি না, আমার পায়ে কোনো সার নেই, যন্ত্রণা হচ্ছে। সুগত ভয় পেয়ে গেল। এই রে, ফার্স্ট বাইক হলো নাকি? কোনো মতে একটা ঘোড়াওয়ালাকে ধরে এনে অতসীকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে বলল, স্টার্লিং রিস্ট। খাদের ধার দিয়ে ঘোড়াটা যেভাবে যাচ্ছিল, অতসীর বুক টিপ টিপ করতে থাকে। কোনো মতে পিছনে ফিরে দেখার চেষ্টা করে সুগতকে, তাকেও দেখতে পায় না। কিছুক্ষণ আগে তো ভারী জুতোর সঙ্গে বরফের চায়ের সংঘর্ষের শব্দ কানে আসছিল, কিন্তু এখন তো শুধুমাত্র ঘোড়ার খুরের শব্দ আর হিমেল ঠান্ডা বাতাসের সনসন শব্দ। তার উপর হাতগুলোও কেমন যেন অসাড় হয়ে আসছে। অতসীর চোখ বন্ধ হয়ে আসছিল। ঘোড়াওয়ালা কোলে করে তাকে হোটেলের লবিতে শুইয়ে দেয়। রিসেপশনে অতসী কোনোভাবে তার স্বামীর নামটা বলতে পেরেছিল। কোনো রকমে তারাই তাকে রুম পর্যন্ত পৌঁছায় বিছানায় শুইয়ে দিল। তার চোখ বন্ধ হয়ে গেল, প্রায় ফ্রোজেন হয়ে শুয়ে থাকলো সে। 2 দিন পরে জ্ঞান ফিরল তার। এই 2 দিন 2 রাত সৌগত ক্রমশ তাকে সুস্থ করার চেষ্টা করে গিয়েছে। হাতে পায়ে গরম তেল মালিশ করেছে, চামচে করে গরম দুধ, ব্র্যান্ডি, ভদকা ইত্যাদি খাওয়ানোর চেষ্টা করেছে। যখন কোনো কিছুই কাজে দিল না,
তখন নিতান্ত কোনো উপায় না দেখে শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর তাগিদে তার শরীরের উত্তাপ দিতে বাধ্য হয়। যদিও ঘুম ভাঙতেই অতসী বুঝতে পারল সব, তবুও সে সুগতর ওপর রাগ করল না। আফটার অল আমি ওনার বিবাহিতা স্ত্রী। তাছাড়া উনি যা করেছেন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই করেছেন। বরঞ্চ খুব মায়া হতে থাকলো মানুষটির ওপর। তবুও কী কারণে কে জানে সে ছেলে মানুষের মতো ডুকরে কেঁদে ওঠে। আই এম সরি অতসী, কোনো উপায় ছিল না। আর ভুলে যেও, ভেবে নিও যেন কিছুই হয়নি, আর কাউকে কিছু জানানোরও দরকার নেই। স্নান করব, চোখের জল মুখে শান্ত গলায় বলে অতসী। হ্যাঁ যাও, গিজার অন করেই রেখেছি আমি। বাথটবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে অতসী। এবি এসে করতে চায়নি। সে তো পলাশকে ভালোবাসে, কিন্তু পলাশ টালির বাড়িতে থাকে, প্রাইভেট জব করে, তাও সেলসম্যানের। শুনেই বাবা মা নিরাজি হলেন। শুধু মা কিংবা বাবা নয়, জেঠু, মামনি, কাকিমা, মাসি, পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন। তুই পলাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না অতসী, বোঝার চেষ্টা কর প্লিজ। ওদের স্টেটাস আর আমাদের স্টেটাস এক নয়। ভালোবাসা কি স্টেটাস, জাতি, কমিউনিটি ওসব মানে পিসিমা? আমি যে ওকে খুব ভালোবেসেছি। ভালোবাসা আর এক, বিয়ে করে সংসার করা আর এক জিনিস। তুই টালির বাড়িতে বা কলোনিতে থাকতে পারবি? মা বললেন, অতসী তুমি যদি ডিসাইড করে থাকো যে পলাশকেই বিয়ে করবে, করতে পারো। তবে কোনো অনুষ্ঠান জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে, কারণ আমি লোক হাসাতে পারবো না। তাছাড়া তুমি তো আমাদের আশা স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছো। যেহেতু তুমি অ্যাডাল্ট, তোমায় তো আর জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো না। অতসী বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না, আবার পলাশকে ভুলে যাওয়ার কথাও অসম্ভব। বিয়ের আগে বারচায়েক ডেটিংয়ে গিয়েছে সুগতর সঙ্গে। সারপ্রাইজিংলি সুগত তার প্রেমিকা রূপে এতখানি রেসপেক্ট দিয়েছে। কখনো ক্যান্ডেল নাইট ডিনার, কখনো সিঙ্গারাতে রোমান্টিক গানের অনুরোধ করা, কখনো শ্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশন, কখনো হীরের আংটি। এত কিছুর মধ্যে সে পলাশের বিষয়ে বলে উঠতে পারল না। সে যে কী করবে বুঝে উঠতেই বিয়ের ডেট এসে গেল। তবে ফুলশয্যার দিন যখন সুগত তাকে আদর করতে চাইছিল, তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। না, আপনি আমায় ছুঁতে পারেন না। আমার শরীর মন অন্য কারোর জন্য নিবেদিত। অতি সংকোচ বোধ করে অতসী। নিজেকে দোষী মনে হতে থাকে তার। সে কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সুগতর কাছে ও বিষয়টা এতটাই আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না কি করবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি ছাত্রছাত্রীদের সামনে তার প্রেস্টিজের দফা রফা হয়ে যাবে যে। অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল, আগে বললে তো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না। শুনে অতসী মরমে মরে যেতে থাকলো। আজও তার বাথটবের জলেই ডুবে মরতে ইচ্ছে করছিল। ফ্রস্টবাইট হয়ে মরে গেলাম না কেন? হায় ঈশ্বর, এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেও ভালো ছিল। সুগতর মতো এমন একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম? পলাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমার কতখানি খেয়াল রেখেছে, আমাকে কিভাবে যত্ন করছে। পলাশের সঙ্গে দেখা করে দেরাদুনের টিকিটও হাতে তুলে দিয়ে এসেছে। সুগত কেন এত করছে তার জন্য? এও কি ভালোবাসা, নাকি মহানুভবতা? মনে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এসে বাথটব থেকে বেরিয়ে এলো। এসো, গরম কফি খাও, বেটার ফিল করবে। তারপর আমরা সাইট সিনে যাব। আজ ওয়েদার বেশ ভালো। আমি গাড়ি বলে দিয়েছি। আমি কোথাও যাব না, কফিতে চুমুক দিয়ে বলল অতসী। সরি, আমার মনে ছিল না যে আমার সে অধিকারটুকুও নেই। ওকে আমি না হয় একাই ঘুরে আসব, বিষাদ মাখানো স্বরে বলল সুগত। না, তা নয়, আমার শরীর ও মন কোনোটাই ভালো নেই। সে কি, আর 3 দিন পরেই তো পলাশ আসছে। তোমার তো আর মন খারাপ হবার কথা নয়। ছুটি পেল না, তা না হলে আরও আগেই আসতো। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব।
কথা রেখেছি। অতসী চুপ করে থাকে। সেদিন সারাটা দিন সে ভাবনায় অতল গহরে তলিয়ে যায়। পরের দিন সে খানিকটা স্বাভাবিক হলো। সুগতর সঙ্গে বন্ধুর মতো মিশতে থাকলো, বেড়াতে গেল, কেনাকাটা করলো। তুমি আবার বাড়ির লোকের জন্য এত কিছু কেন কিনছো অতসী? ফিরে গিয়ে আমি কি জবাব দেব বলো তো? বলবেন অতসী খাদে পড়ে মরে গেছে। মরেই তো যাচ্ছিলাম। কি যা তা বলছো? অতসী বেঁচে থাকবে হয়তো সারা জীবন আমার মনে। সুগত চোখের গভীরতায় অতসীর কাজল কালো দৃষ্টি ডুবে যেতে থাকলো। ছলছলিয়ে উঠল পটল চেরা চোখ দুটো। হর্ষ বিষাদে আরও 3টে দিন পার হয়ে গেল। পলাশ ট্রেনে উঠে মেসেজ করেছিল, সুগত জানায়। শুনে অতসী রিয়্যাক্ট করে না। কাল পলাশ আসবে, অথচ সে খুশি হতে পারছে না কেন? আগে তো তার আসার খবর পেলেই বুকের ধুকপুকানি বেড়ে যেত। আজ কেন কোনো রকম অনুভূতি হচ্ছে না? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? অতসী ভাবে। আর সুগত দীর্ঘশ্বাস ফেলে কাল পলাশের সঙ্গে অতসীর মিলন হবে। কাল অতসীকে পলাশের হাতে তুলে দিয়ে আমার ছুটি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অতসী। দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, নিজের মনকে প্রশ্ন করে, কি চাও তুমি মন? তুমি সুগতর সঙ্গে পলাশকে কম্পেয়ার করছো কেন? মন উত্তর দেয়, সুগত কত ম্যাচিওর, শান্ত, সুপুরুষ, আর পলাশ বদরাগী ছেলে মানুষ, ছ্যাবলামো ছাড়া তো আর কিছুই জানে না। ড্রিঙ্ক করার পরেও সুগত কত শান্ত, পয়েস্ট, আর ও মাতাল হয়ে যায়। আমার সারা শরীরটা ছিঁড়ে খুবলে খেতে চায়। সেই রাতে চোখে ঘুম নেই কারোর, না অতসীর না সুগতর। অতসীর মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে, আর কি একটা শূন্যতা সুগতকে গিলে খেতে আসছে। এর মধ্যে কিভাবে আমি অতসীকে এত ভালোবেসে ফেললাম যে তাকে ছেড়ে থাকতে হবে বলে এতটা কষ্ট হচ্ছে? সুগতও তার মনকে মানাতে পারছে না। পরের দিন সকাল 10টায় পলাশ এলো। অতসী রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল। একটু দূরত্ব রেখে দাঁড়িয়েছিল সুগত। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পলাশ এসেই অতসীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। লাভ ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ। আশেপাশে লোকজনেরা হাঁ করে দেখতে থাকে। অতসী অপ্রস্তুত হয়ে পড়ে। আহ, ছাড়ো পলাশ, আমার এখনও ডিভোর্স হয়নি। তাছাড়া এরা সকলেই জানে যে আমি সুগতর স্ত্রী। সো হোয়াট? কে বোঝাবে পলাশকে? সে সুগতর দিকে এগিয়ে যায়, হ্যান্ডসিং করে বলে, এই যে মশাই, আমার জিনিসটাকে টাচফাচ করেননি তো? ইনট্যাক্ট আছে তো? সুগত উত্তর না দিয়ে রুম কি ওর হাতে ধরিয়ে দেয়। ও ধন্যবাদ। পলাশ অতসীর হাতটা ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় বারবার অতসী সুগতর দিকে তাকাতে থাকে। সুগত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল, তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা অতসীর চোখকে ফাঁকি দিতে পারে না। পলাশ যখন অতসীকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত, সেই সময় সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে উদাস বাউলের মতো। কতক্ষণ এইভাবে কেটে গেল কে জানে। পশ্চিম আকাশে সূর্য যখন ঢলঢল, তখন ডোরবেলটা বেজে ওঠে। চমকে ওঠে সুগত। দরজা খুলতেই অতসী লাগেজ নিয়ে ঢুকে এলো। কি হলো? কিছু নিতে ভুলে গেছো নাকি? না, নিজের ভুলটা শুধরে নিতে এলাম। মানে? আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রী রূপেই থেকে যেতে পারি? কান্না ভেজা স্বরে বলে অতসী। আর পলাশ? ওকে চলে যেতে বলেছি। ওর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি আমি। কেন? কি এমন হলো যে? অতসী এগিয়ে এসে সুগতর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। ও আমার অতীত, আর তুমিই আমার বর্তমান। কিন্তু ও তোমার প্রেম, আর আমি যে তোমার প্রেম। গ্রহণ করো আমায়। অতসী সুগতর বুকে মাথা রাখে। সুগত দুবাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে। সুগত যে অসম্ভব ব্রড মাইন্ডেড আগেই তার প্রমাণ দিয়েছিল, তাই অতসীকে গ্রহণ করতে ওর কোনো দ্বিধা না থাকারই কথা। পজিটিভ ইন্ডিয়া। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই রকম নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।